আচ্ছা, এই পর্যন্ত তোমাদের আম, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক এই তিনটের উপরে বেসিক জায়গাগুলো পড়ানো হয়েছে এবং নোট দেয়া হয়েছে। লাস্ট দিনে ক্লাস হয়েছিল পালি, যেগুলো মানে ত্রিপিটক পরবর্তী সাহিত্য, তার মধ্যে একদম জাস্ট উল্লেখ করা হয়েছিল অনুপিটক বা মিলিন্দময় সম্পর্কে। আর ত্রিপিটকের যারা টিকাকার বা ব্যাখ্যাকার, বুদ্ধঘোষ এবং বুদ্ধদত্ত প্রসঙ্গে বলা হয়েছিল। তো আজকে যেটা আছে, আজকে হচ্ছে বংশ লিটারেচারের ওপর। তো বংশ লিটারেচার বলতে পালিতে মহাবংশ, দীপবংশ এরকম কিছু গ্রন্থ আছে, সেগুলোকে বলা হয়। মহাবংশ বা দীপবংশের নাম তোমরা শুনেছো। আহ, বিশেষত ইতিহাসের মধ্যে বেশ কিছু জায়গায় উল্লেখ পাওয়া যায়, মহাবংশ অনুসারে এই বলা হয়েছে, দীপবংশ অনুসারে এই বলা হয়েছে, এই রকম। তো এইরকম বেশ আরও কিছু গ্রন্থ আছে, যেমন থূপ বংশ আছে, দাঠা বংশ আছে, মহাবতী বংশ, হত্যবনগল্য বিহার বংশ, শাসন বংশ। তো এগুলো বাংলায় অনুবাদও হয়েছে, ইংরেজি অনুবাদ তো আরও আগে হয়েছে। তো এগুলোর বিষয়বস্তু হচ্ছে মুখ্যত হিস্ট্রির উপরে। এবং মহাবংশ, দীপবংশ হচ্ছে বেসিক্যালি শ্রীলঙ্কার ইতিহাস। আর বাকি যেগুলো আছে, যেমন থূপ বংশ হচ্ছে স্তূপের ইতিহাস। থূপ পালি শব্দটা আসছে মানে স্তূপ শব্দ থেকে। এছাড়া দাঠা বংশ আছে। দাঠা শব্দটা হচ্ছে, এখানে লিখলে থূপ হচ্ছে স্তূপ, দাঠা হচ্ছে দংশা বলে একটা শব্দ আছে, শুনে থাকবে হয়তো। দংশা মানে দাঁত বোঝায়, দন্ত। দাঠা বংশকে দন্ত ধাতু বংশও বলা হয়। এটা হচ্ছে বুদ্ধের একটি দাঁত সংগ্রহ, মানে দেহা, মানে অন্ত্যেষ্টিক্রিয়ার পরে একটি দাঁত অবশিষ্ট ছিল, সেইটির ওপরে স্তূপ করা হয়েছিল। এবং বলা হয় যে ওটি নাকি দন্তপুর বলে কলিঙ্গ দেশের একটি জায়গাতে স্তূপ ছিল। অনেকে ওই দন্তপুরকে বর্তমান দাঁতন বলে রেকগনাইজ করেন। এবং সেখান থেকে সেই দাঁতটি পরে শ্রীলঙ্কা যায়। বর্তমানে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ওই নামটা কেয়ার হচ্ছে না জায়গাটার, ওখানে ওই এক দন্ত মন্দির আছে, সেখানে ওই দাঁতটি রাখা আছে বুদ্ধের। তো সেইটির ইতিহাস হচ্ছে এই দাঠা বংশ বা দন্ত ধাতু বংশ। তো এই রকম এগুলো উল্লেখ আছে। তো এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি। যেমন 15 সালে এসেছে রাইট এ নোট অন দ্য বংশ লিটারেচার অফ শ্রীলঙ্কা। এর পরেও মনে হয় এসেছে, এটা 2020 পরে আপডেট করা হয়নি। 21 এবং 22-এর দেখলে হয়তো আরও কিছু এর মধ্যে প্রশ্ন আসতে পারে। এটার প্রশ্ন একটা, কমেন্ট অন দ্য টার্ম বংশ, বংশ মানে কি, আর গিভ এ ব্রিফ সার্ভে অফ দ্য বংশ লিটারেচার ইন পালি। আর একটা প্রশ্ন আছে, এখানে এটা লেখাই আছে যে শুধুমাত্র পার্টিকুলার শ্রীলঙ্কার যে গ্রন্থগুলো আছে সেগুলো সম্পর্কে বলতে বলেছে। কিছু গ্রন্থ আছে যেগুলো শ্রীলঙ্কায় লেখা হয়েছে, যেমন দীপবংশ, মহাবংশ, দাঠা বংশ, থূপ বংশ ইত্যাদি। কিছু লেখা হয়েছে মিয়ানমারে, মানে ব্রহ্মদেশ, যেমন শাসন বংশ, গন্ধ বংশ, এগুলো। আর আর কিছু আছে যেমন চামদেবী ধাতু বংশ, জিনকালো মালি, উম, সঙ্গীতীয় বংশ, এগুলো হয়েছে থাইল্যান্ডে। তো এখানে প্রশ্নটা দিয়েছে পার্টিকুলার শ্রীলঙ্কায় যেগুলো লেখা হয়েছে সেগুলো নিয়ে। আর এটাও বাকি সেকেন্ড কোশ্চেনটা ওভারঅল টোটালের ওপর, তো ওটা একবারেই লেখা আছে। তো পালি যে বংশ শব্দটা হচ্ছে, সেটা হচ্ছে সংস্কৃত হলে বংশ। তো ওই পালি বা সংস্কৃতে যে হয় বংশ, সেইটাকে বাংলা অক্ষরে লেখার জন্য এইভাবে দেয়া হয়েছে। মানে দেবনাগরী লিখলে হয়তো এটা বংশ হবে, বা পালি এটাকে বংশ হচ্ছে, এটা সংস্কৃতে, এটা পালিতে, মানে যেটা হয়। তো বাংলা লেখার জন্য এখানে বইয়ের নিচে এই দাগ দিয়ে লেখা হয়েছে। তবে তোমাদের যেটা শুরুর দিকেই গ্রামারের ক্লাসে বলা হয়েছিল যে তোমরা যখন পালি লিখবে তখন কিন্তু এইভাবে লিখবে না বটা,
এটা রেফার করা হয়েছে যে এর রোমান স্ক্রিপ্টে যেটা ভি দিয়ে লেখা হচ্ছে সেই জন্য, কিন্তু এটা বংশ এরকম নয়। আচ্ছা, তো এখানে বংশ বলতে এখানে পরম্পরা বোঝায়, মানে পরম্পরা হচ্ছে ট্র্যাডিশন বা হেরিডিটি কাস্টম হিসেবে বোঝাচ্ছে, মানে পরম্পরাগতভাবে বিভিন্ন জিনিসের ইতিহাস। স্তূপ বংশ যেমন হচ্ছে বিভিন্ন স্তূপের ইতিহাস, কাঠা বংশ হচ্ছে বুদ্ধের যে আছে সেটার ইতিহাস, দন্তধাতু। আর এছাড়া মহাবোধি বংশ আছে, মহাবোধি অর্থে বুদ্ধগয়ার যে অশ্বত্থ বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেটাকে মহাবোধি বলা হয়। তো সেই মহাবোধির শাখা আনা হয়েছিল শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কায় রোপণ করা হয়েছিল, শ্রীলঙ্কার যেটা অনুরাধাপুরের মহাবিহার আছে সেখানে, এবং বর্তমানে সেই গাছটি আছে, প্রায় 2300 বছর পুরানো গাছ। তো এবং সেই গাছ থেকে পরে আরও অন্যান্য গাছ হয়েছিল। তো ওখানে মহাবোধি বংশের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো উল্লেখ আছে। এবারে তো বংশ বলতে মোটামুটি বোঝাচ্ছে এইটি, যে ট্র্যাডিশন বা পরম্পরা সেটা। তো যেহেতু এই রকম অনেক গ্রন্থ আছে পালিতে, সেই জন্য ওটাকে একটা ক্লাস অফ লিটারেচার হিসেবে রেকগনাইজ করা হয়, বংশ লিটারেচার বলে। তো ইংরেজিতে এগুলোকে ওই ক্রনিকালস বলা হয়। ক্রোনোলজি বা ক্রনিক বলতে বোঝায় টাইম রিলেটেড বলে। তো এইগুলো হচ্ছে আমাদের হিন্দু সাহিত্যের পুরাণের সমতুল্য, যেগুলো হচ্ছে ইতিহাসমূলক গ্রন্থ। তবে এর মধ্যে বেশ কিছু মাইথোলজি টাইপের বিষয় যুক্ত আছে। যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে বলা হয় যে নন্দ উপনন্দ বলে দুইজন সাপ নাকি শ্রীলঙ্কায় থাকতো, তারা পরস্পর ভাই ছিল এবং যুদ্ধ করত। তো সেই জন্য তাদের যুদ্ধ করার জন্য মানুষ ইত্যাদি অন্যান্য প্রাণী জনজীবন যে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, তখন বুদ্ধ নাকি শ্রীলঙ্কায় যান এবং তাদের দ্বন্দ্ব যে শান্ত করেন। তারপর গিয়ে মানে শ্রীলঙ্কার যে দ্বীপ রাষ্ট্র সেটা বাসযোগ্য হয়ে ওঠে। তো এরকম কিছু জিনিস আছে, তবে ইতিহাসমূলক বহু উপাদান পাওয়া যায় এবং সিরিয়ালি উল্লেখ আছে, কোন রাজা ছিলেন, কতদিন রাজত্ব করেছিলেন, এমনও উল্লেখ আছে হয়তো কেউ 17 দিন মাত্র রাজত্ব করেছে, সেটাও উল্লেখ আছে। এবং তার আনুষঙ্গিক কী কী ঘটনা হয়েছে, মানে কোন রাজার রাজত্বকালে কোনো স্থলে হয়তো কোনো বিহার মানে তৈরি হয়েছে, কোনো সময় হয়তো কিছু গ্রন্থ রচনা হয়েছে, সেগুলো উল্লেখ আছে। এবং শ্রীলঙ্কাতে বিভিন্ন সময়ে একটা সময় চোলরা আক্রমণ করেছিল, দ্রাবিড় বলা হয়, পালিতে দমড়া বলে। তো সেই সব প্রসঙ্গ ওখানে উল্লেখ আছে। তো এই জন্য বংশ সাহিত্য যেগুলো আছে এগুলো হচ্ছে পালির ইতিহাসমূলক গ্রন্থ। আচ্ছা, আর এর মধ্যে মোটামুটি বেশি কিছু ভূমিকায় বলা নেই। ত্রিপিটক রচনার পরবর্তীকালে শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডে এই বংশগ্রন্থগুলি রচিত হয়েছে, এগুলো ওই দেশভিত্তিক হিসেবে এখানে বলা হয়েছে। শ্রীলঙ্কার হচ্ছে দীপবংশ, বিভিন্ন বংশগুলির মধ্যে এটা এটা মোস্ট প্রাচীন গ্রন্থ, 4th শতকে মানে খ্রিস্টীয় 4th শতকে ধাতু সেনের আমলে রচিত। এইটি 24টি পরিচ্ছেদে বিভক্ত এবং পদ্যাকারে রচিত, মানে শ্লোকে লেখা। এবং দ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কার ইতিহাস বলে এটাকে দীপবংশ বলা হয়। এর পালিটা হচ্ছে দয়ে দীর্ঘই প বলে লেখা হয়, দ্বীপ ব অনুস্বার স দন্তস্ব, দীপবংশ। এর বিষয়বস্তু কি না, প্রথম দিকের অধ্যায়গুলিতে শাক্য বংশের উৎপত্তি, বুদ্ধের জীবনী, বিভিন্ন সঙ্গীতি যেগুলো আছে বৌদ্ধ সঙ্গীতি সেগুলো, এবং শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচার ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ আছে এক এক অধ্যায় করে। পাশাপাশি পরবর্তী অধ্যায়গুলোতে সিংহলরাজ বিজয় থেকে শুরু করে ধাতু সেন পর্যন্ত রাজাদের রাজত্বকাল সম্পর্কে এখানে বলা হয়েছে বা এখানে জানা যায়। তো এখানে একটি প্রসঙ্গ উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে যে পালি সাহিত্যে বলা হয় যে
শ্রীলঙ্কাতে নাকি আদিম যে জনজাতি তাদের বাস ছিল, মানে সিভিলাইজড না। তো ভারতবর্ষের যে মানে রাঢ় প্রদেশের, রাঢ় শব্দটা পালিতে এরকম লাড় বলে বলা আছে সম্ভবত, লাঢ লাল লয়ে হয় মোস্ট প্রবাবলি। এটা তোমাদের ক্লাসে বলা হয়েছিল যে ঢয় শূন্যটা লয়ে হয়ে হয়। তো লাঢ় বা রাঢ় যেটা শব্দটা পালিতে পরিবর্তিত হয়েছে। তো রাঢ় দেশের সিংহপুর নামে একটি জায়গায় রাজা ছিলেন সিংহবাহু। সিংহবাহুর পুত্র ছিলেন বিজয় সিংহ। তিনি খুব দুর্বৃত্ত ছিলেন। তো সেই জন্য নাকি তাকে এবং তিনি এবং তার অনুচর যারা ছিল তাদেরকে ওই মানে নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। তো এরা সবাই মিলে গিয়ে শ্রীলঙ্কায় ওঠে। শ্রীলঙ্কায় গিয়ে ওখানের যে ওই আদিম যারা ছিল তাদের যে মানে প্রধান যে ছিল, প্রধান রাজা, তার কন্যাকে গিয়ে বিবাহ করে এই বিজয় সিংহ। এবং বিবাহ করার পরে তার যে যে পুরানো রাজা ছিল তাকে হত্যা করে, মানে শ্বশুর হচ্ছে যে, দিয়ে ওই বিজয় সিংহ শ্রীলঙ্কার রাজা হয়। তো তারপর থেকে মোটামুটি শ্রীলঙ্কার যে মানে একটা এর সূচনা হয় বলে ধরা হয়। ওই বিজয় সিংহের নাম অনুসারে এই দ্বীপের নাম হয় সিংহল, সিংহ থেকে। তো সেই দিক দিয়ে রাঢ় প্রদেশ মানে আমাদের যে বঙ্গদেশ সেটাই বোঝাচ্ছে। তো রাঢ়ের এর সঙ্গে একখানা শ্রীলঙ্কার সংযোগ আছে, এবং শ্রীলঙ্কার যে ভাষা যেটা সিংহলি ল্যাঙ্গুয়েজ শিলনিস, তার সঙ্গে আমাদের বাংলা বা যেটা মাগধী প্রাকৃত বলা হয়, যেটা থেকে বাংলা ভাষা এসেছে, তার বেশ কিছু সিমিলারিটি আছে। এবং কালচারাল দিক দিয়েও অনেক জায়গায় সিমিলারিটি আছে এর সাথে, শ্রীলঙ্কার ভাষা বা এর। তো ওইটি অনেকে অনুমান করেন যে হ্যাঁ, একটা সময় শ্রীলঙ্কার সঙ্গে যথেষ্ট আদান প্রদান হতো এবং ব্যবসা বাণিজ্য তো চলতোই। এবং আমাদের বিভিন্ন যে মঙ্গল সাহিত্য যেগুলো আছে সেখানেও কিন্তু বহু ক্ষেত্রে যখন ট্রেডের উল্লেখ হয় শ্রীলঙ্কার উল্লেখ আছে। যেমন চণ্ডীমঙ্গলের উল্লেখ আছে, যে সিংহল যাত্রার, রণপতি সওদাগরের ওরকম সিংহল যাত্রার উপাখ্যান আছে, এবং অন্যান্য মঙ্গল সাহিত্যগুলোতেও কিছু কিছু উল্লেখ আছে। তো এই হলো দীপবংশ, এখানে এই বিষয়গুলো উল্লেখ আছে। তো এখান থেকে আরেকটি জিনিস বলার, সেটা হচ্ছে পালি সাহিত্যের ইতিহাসের যে অংশটা আছে এখানে মুখ্যত হচ্ছে বিভিন্ন গ্রন্থের পরিচয় দিতে হবে। এর আগে যেমন বিনয় পিটক হয়েছে, সূত্র পিটক, অভিধর্ম পিটক ইত্যাদি, এবং বুদ্ধঘোষ বা বুদ্ধদত্তের যে রচিত গ্রন্থগুলোর ক্ষেত্রেও ওই জিনিসগুলো ছিল। যে তো এখানে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তার মধ্যে হচ্ছে প্রথমত যে কোনো গ্রন্থ সেটার সময়কাল সম্পর্কে বলা যেতে পারে। যেমন এখানে চতুর্থ শতক কথাটি মেনশন করা হলো, এবং ধাতু সেন রাজার আমলে হয়েছে। কতগুলো চ্যাপ্টার আছে সেটা বলা যায়, এবং এটা যে পোয়েট্রি মানে পদ্য আকারে লেখা, শ্লোকে লেখা, সেটা মেনশন করা হলো। এবং এর বিষয়বস্তু হচ্ছে মূলত দ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কার ইতিহাস। এই টপিকগুলো এখানে রাখতে হবে, এবং চ্যাপ্টারগুলোতে কি আছে সেগুলো কিছুটা মেনশন করা, মানে কোনো গ্রন্থর কোন সময়ে রচিত, কে লিখেছে সেগুলো বলা, গ্রন্থ বা গ্রন্থের এ সম্পর্কে। তারপরে তার কতগুলো অধ্যায় আছে, তার মূল বিষয়বস্তু বা রচনা শৈলী, এবং তার মানে বিভিন্ন চ্যাপ্টারে কি আছে ইত্যাদিগুলো। এবং ক্ষেত্রবিশেষে যদি সেখানে বেশি মানে বিশেষ কিছু বক্তব্য থাকে সেই গ্রন্থ প্রসঙ্গে, সেগুলো উল্লেখ করা যায়। তো এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। তো এখান থেকে মূল ব্যাপারটা হচ্ছে যে এমন কিছু ডেটা রাখতে হবে যেটা খাতা যিনি দেখবেন তার যাতে চোখে লাগে যে আচ্ছা এই জিনিসগুলো লিখেছে। এখানে যদি কেউ এটা লেখে যে দীপবংশ, এতে দীপবংশ পালি গ্রন্থগুলির মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ, এই ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ বলে যে সেন্টেন্সটা দেয়া হলো এর আর কোনো ভ্যালু নেই। তো ওই জাতীয় সেন্টেন্সের পরিবর্তে চেষ্টা করতে হবে কি ডেটা দেয়া যায় সেখান থেকে। এই গেল। এরপর হচ্ছে মহাবংশ। মহাবংশ হচ্ছে দীপবংশেরই সমতুল্য গ্রন্থ। এটা রচিত হয়েছে মহানাম, রচনা করেন মহানাম স্থবির, এবং সে সময় শ্রীলঙ্কার রাজা ছিলেন মহাসেন। তো দীপবংশের মতো এটাই একই রকম শ্রীলঙ্কার ইতিহাস,
শাক্য বংশের উৎপত্তি থেকে শুরু করে শ্রীলঙ্কার রাজাদের বিবরণ পাওয়া যায়। এটি ৩৭টি অধ্যায়ে রচিত এবং এই গ্রন্থে সুবিন্যস্তভাবে সমস্ত বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, যেটা দীপবংশের মতো বিশৃঙ্খলা এবং পুনরুক্তি দোষে দুষ্ট নয়। দীপবংশের মধ্যে একটা ঘটনা একটা চ্যাপ্টারে বলা হলো, আবার পরে চ্যাপ্টারে গিয়ে সেই ঘটনা বলা হয়েছে এবং জিনিসগুলো সাফল হয়ে গেছে, এটা ওদিকে ওটা ওদিকে আছে। সেই জায়গায় মহাবংশ খুব সুন্দর পরপর চ্যাপ্টার অনুযায়ী লেখা। যেখানে লেখা যে টিকা দেখো, তার কারণ হচ্ছে যে তোমাদের মোস্ট প্রবাবলি আগের দিনের যে নোটটা দেয়া হয়েছিল, মানে যেটা মিলিন্দ পাইহ এবং বুদ্ধঘোষ বুদ্ধ দত্তের, ওখানে মনে হয় অ্যাড করা আছে, আদারওয়াইজ আমি এটা দিয়ে দেবো। আর আচ্ছা, এই নোটের নিচেই দেয়া আছে। এইখানে মহাবংশ সম্পর্কে বা দীপবংশ সম্পর্কে আরেকটু এক্সট্রা লেখা আছে। এটা যেহেতু 30 নম্বরের নোট আছে, 30 নম্বরের নোট হলেও এটা মানে লেখাটা খুব বেশি তো লেখা যাবে না, প্রত্যেকটা এতগুলো গ্রন্থ আছে, প্রায় 14-15টা তো হবে, প্রত্যেকটা সম্পর্কে বিস্তৃত লিখতে গেলে আর নোটটা শেষ করা যাবে না সময়ের মধ্যে, সেই জন্য সংক্ষেপে লেখা আছে। এক্সট্রা কিছু ইনফরমেশান দিতে চাইলে নিচের যে শর্ট নোটগুলো আছে এগুলো থেকে কিছু ইনফরমেশান দিতে পারো। আদারওয়াইজ বিনয়েন্দ্র চৌধুরীর বৌদ্ধ সাহিত্য বইতে 4র্থ অধ্যায়েতে এই জিনিসগুলো পেয়ে যাবে। 4র্থ অধ্যায়ের মোটামুটি মাঝামাঝি করে এই বংশগ্রন্থগুলো নিয়ে বলা আছে। আচ্ছা, এই হলো মহাবংশ। মহাবংশের টিকা আছে, মহাবংশ টিকা, তো এটা এখানে উল্লেখ করা হয়নি। মোস্ট প্রবাবলি মহাবংশের টিকার নাম হচ্ছে বংশত্ব প্রকাশনী, এটার নামটা লিখে রাখতে পারো। আচ্ছা, এটা পালি বাংলাতেই লিখি, বংশার্থ প্রকাশনী, এটা হলো মহাবংশের টিকার নাম। এরপরে চুল্লবংশ, এটি মহাবংশের পরিপূরক গ্রন্থ। পরিপূরক অর্থে মহাবংশের মধ্যে হচ্ছে এই যে মহাসেন যে রাজা ছিলেন, এটা মোটামুটি ওই 5ম শতকের, মানে সামথিং 450 খ্রিস্টাব্দ নাগাদ, তার আগে পরে করে লেখা হয়েছে। আর তো ওই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে 450 খ্রিস্টাব্দ। তার পরবর্তীকালের যে শ্রীলঙ্কার ইতিহাস, সেইটাই চুল্লবংশ গ্রন্থতে আছে। মহাবঙ্গ চুল্লবঙ্গ পড়ছে, তো মহাবংশ চুল্লবংশ। চুল্ল অর্থে ক্ষুদ্র শব্দটা পালিতে চুল্ল হয়, তো এটা ওই জন্য বলা হচ্ছে পরিপূরক গ্রন্থ। এই গ্রন্থটাও সম্পূর্ণ পদ্যে রচিত, মহাবংশ পদ্যে রচিত শ্লোকে, আর চুল্লবংশে হচ্ছে 100টা পরিচ্ছেদ আছে। মহাবংশের পরবর্তীকালে রাজা মেঘবর্ণ থেকে বিক্রম রাজসিংহ পর্যন্ত, রাজত্বকাল পর্যন্ত এটা লেখা। এটা মোটামুটি প্রায় 17th-18th সেঞ্চুরি পর্যন্ত হিস্ট্রি এখানে শ্রীলঙ্কার পাওয়া যায়। গ্রন্থটি রচনা শৈলী বিশ্লেষণ করলে অনুমান করা হয় যে এইটি একটি লেখকের নয়, এটি 3টি পর্যায়ে, এখানটা পর্যায়টা এখন জুড়ে গেছে, পর্যায়ে এ হবে 3 জন লেখকের কৃতিত্ব, মানে একজনের লেখা না, বিভিন্ন সময়ে বিভিন্ন জন 3 জন অ্যাড করেছে। তবে সিংহলী ঐতিহ্য অনুসারে ব্রহ্মদেশ থেকে আগত ধর্মকীর্তি এর রচয়িতা হলো। এগুলো একদম ছোট করে দেয়া আছে, তোমাদের মনে হলে যদি কিছু অ্যাড করতে চাও ওই শর্ট নোটগুলো থেকে, আদারওয়াইজ বিনয়েন্দ্র চৌধুরীর বই থেকে দেখে নিতে পারো। এরপরে মহাবোধি বংশ, 11 শতকের প্রারম্ভে উপদেশ্য স্থবির এটি রচনা করেন। এই গ্রন্থটির শুরুতে অন্যান্য বংশগ্রন্থের মতোই সংক্ষিপ্ত বুদ্ধজীবনী, সঙ্গীত ইত্যাদির উল্লেখ আছে, তবে প্রকৃতপক্ষে এটি মহাবোধি বৃক্ষের সঙ্গে যুক্ত। মহাবোধি, যেটা আমি শুরুতে বলছিলাম, যে বুদ্ধ যে অসত্য বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেন বুদ্ধগয়াতে, সেই বৃক্ষটিকে মহাবোধি বলা হয়। তো সেই বৃক্ষের শাখা অশোকের মানে কন্যা সংঘমিত্রা, তিনি শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন এবং সেই শাখা বা চারা গাছ শ্রীলঙ্কার মহাবিহার, যেটা অনুরাধাপুরে অবস্থিত, সেখানে রোপণ করা হয়। সেই গাছটি এখনো পর্যন্ত আছে, প্রায় 2300 বছর পুরানো, অশোকের সময়কালীন গাছ। এবং সেই গাছ থেকে আরও চারা তৈরি হয়, সেই চারাগুলো আরও বিভিন্ন জায়গায় রোপণ করা হয়। তো সেই যে মহাবোধি, যেটা বৌদ্ধদের উপাস্য বৃক্ষ, তার সম্পর্কে এখানে উল্লেখ আছে।
এরপর হচ্ছে স্তূপ বংশ, পালি হচ্ছে থূপ বংশ। এটা সারিপুত্রের শিষ্য বাচীশ্বর স্থবির প্রথম পরাক্রম বাহু সময়ে রচনা করেন। এটা 1153 থেকে 1186 সময়কাল, পরাক্রম বাহুর রাজত্বকাল, সেই সময় লেখা। এটি ছয়াটি হয়ে গেছে, 6টি অধ্যায়ে বিভক্ত। এবং এই গ্রন্থে বুদ্ধের দেহাবশেষের উপর যেসব স্তূপ নির্মাণ করা হয় তার ইতিহাস এখানে বর্ণিত হয়েছে, স্তূপের ইতিহাস। দাঠা বংশ হচ্ছে ধর্মকীর্তি মহাস্থবির ত্রয়োদশ শতকে এর প্রথমার্ধে দাঠা বংশ বা দন্তধাতু বংশ রচনা করেন। দাঠা হচ্ছে দংস্ট্রা শব্দ থেকে আসছে। এটি 5টি অধ্যায়ে বিভক্ত। এতে বুদ্ধের দন্তধাতু সংরক্ষণের ইতিহাস বর্ণিত হয়েছে। পালিতে কিছু ক্ষেত্রে ধাতু শব্দটার উল্লেখ পাওয়া যাবে। ধাতু শব্দটার একটা অর্থ হয় পালিতে দেহাবশেষ হিসেবে। কাউকে দাহ করলে, দাহ করার পরে যে দেহাস্থি অবশিষ্ট থাকে, যেটার উপর অনেক সময় সমাধি টমাধি দেয়া হয়, তো সেইটিকে যেটা ভস্য ইত্যাদি বলে বা অবশেষ, সেই তো সেটিকে ধাতু বলা হয়, ইংরেজিতে রেলিক বলে। তো সেইটি উপরে স্তূপ রচনা করা হয়। তো তার ইতিহাস হচ্ছে এই মানে দন্তধাতু হচ্ছে দাঁত অবশিষ্ট, যে দাঁত দেহা মানে অগ্নি সংস্কার করার পরে যে দাঁত অবশিষ্ট ছিল বুদ্ধের, 4টি দাঁত ছিল বলা হয়, তো তার ইতিহাস। এরপরে হচ্ছে হত্থবনগল্ল বিহার বংশ। হত্থবনগল্ল হচ্ছে শ্রীলঙ্কার একটা জায়গা আছে অত্তনগল্ল, তো সেই জায়গার একটি বিহারের ইতিহাস। তো এখানে গল্পটা হচ্ছে যে ওই রাজার একজন ছিলেন, যে দুষ্ট মন্ত্রী ছিলেন মনে হয়। তো মন্ত্রী তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তিনি মানে বৌদ্ধ ভিক্ষু হয়ে যান পরে। তো সেই বিষয়ে একটা কিছু ইতিহাস আছে, বা হয়তো এক্সাক্ট মনে পড়ছে না, এই ধরনের একটা কোনো গল্প আছে। তো একজন রাজা ভিক্ষু হয়েছিলেন, কিন্তু ওই ওনার মন্ত্রী মনে ওনাকে হত্যা করেছিল। তো পরে সেই জায়গায় একটি বিহার প্রতিষ্ঠা হয়, এরকমই আছে। তো এই গ্রন্থটির প্রথম 8টি অধ্যায়ে সংঘবধির রাজত্বকালের সম্পর্কে জানা যায়। পরবর্তী 3টি অধ্যায়ে রাজার শেষ জীবনে যে স্থানগুলি ভ্রমণ করেন তার উল্লেখ আছে। তাহলে 8 আর 3 এখানে হচ্ছে 11খানা অধ্যায় আছে হত্থবনগল্ল বিহার বংশে। এরপর হচ্ছে অনাগত বংশ। এই গ্রন্থটি ভবিষ্যৎ বুদ্ধ মৈত্রেয় বুদ্ধের জীবন বৃত্তান্ত নিয়ে কাশ্যপ স্থবির রচনা করেন। গ্রন্থটির 2টি সংস্করণ আছে, একটি পদ্যাকারে রচিত 142টি গাথায় লেখা, অপরটি গদ্যে রচিত, সেটায় 10টি অধ্যায় আছে। অনাগত মানে পালিতে ফিউচার টেন্স বোঝায়, মানে ভবিষ্যৎ বিষয়ক যে গ্রন্থ। মৈত্র বুদ্ধের বিষয়টা কি, বৌদ্ধ মতে যে যেমন অবতারের কনসেপশন আছে, যে সেই রকম বৌদ্ধ মতেও বলা হয় যে গৌতম বুদ্ধ ছিলেন যিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো তার 2500 বছর পরে আর একজন বুদ্ধ জন্মগ্রহণ করবেন, তার নাম হয় মৈত্রেয়। তো তার সম্পর্কে উল্লেখ আছে এই অনাগত বংশে। এরপর হচ্ছে ললাট ধাতু বংশ। 10ম বা 11শ শতকে রচিত এই গ্রন্থটি বুদ্ধের একটি ললাটাস্থি, ললাট মানে হচ্ছে কপাল, মানে কপালের কিছুটা অস্থি, যেটা বললাম দাহ করার পরে অবশিষ্ট ছিল, সেইটি সংরক্ষণের বিষয়ে রচিত হয়েছে। এটি 5টি অধ্যায় বিভক্তের রচয়িতা সম্পর্কে জানা যায় না। এরপর হচ্ছে মায়ানমারের যে গ্রন্থগুলো আছে, এর মধ্যে প্রথম হচ্ছে ছকেশক ধাতু বংশ। ছকেশক হচ্ছে হচ্ছে 6, কেশ হচ্ছে কেশ, যেটা মানে চুল যে। তো কথিত আছে যে বুদ্ধের যে 6টি কেশ ধাতু, ধাতু শব্দটা হচ্ছে ওই দেহাস্থি বা দেহাবশেষ অর্থে প্রয়োগ হয় পালিতে। 6টি যে চুল, সেগুলো উপরে নাকি স্তূপ রচনা করেছিল শ্রীলঙ্কাতে, সেই বিষয়ে এখানে উল্লেখ আছে। এরও গ্রন্থের রচনাকাল বা গ্রন্থের লেখক সম্পর্কে খুব বেশি পরিচয় পাওয়া যায় না, আর এটা গদ্য পদ্যের মিশ্রণে রচিত। এরপরে হচ্ছে গন্ধ বংশ। গন্ধ শব্দটার বাংলা হচ্ছে গ্রন্থ, গ্রন্থ শব্দটা পালিতে গন্ধ হচ্ছে। 18শ শতকে নন্দপ্রাজ্ঞ স্থবির এটি রচনা করেন শ্রীলঙ্কাতে। এই
গ্রন্থবংশ খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, কেননা এই গ্রন্থের মধ্যে গ্রন্থ অর্থাৎ পালি সাহিত্যের বিভিন্ন গ্রন্থ এবং গ্রন্থকার তাদের সম্পর্কে পরিচয় আছে, মানে কে কোনটা লিখেছেন এই ইত্যাদি সম্পর্কে বলা আছে। গ্রন্থবংশ খুব ক্ষুদ্র গ্রন্থ, কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি। এরপর হচ্ছে শাসনবংশ। শাসনবংশ হচ্ছে ব্রহ্মদেশের রাজা মিন বিন এর রাজত্বকালে 1861 সালে রচিত, এবং এটা রচনা করেন পইয়া স্বামী। পইয়া স্বামী বাংলা লিখতে পারো, এটার ইকুইভ্যালেন্ট এটা হবে প্রজ্ঞা স্বামী। শয়ে বয়ে আঁকা ময় দিল, পালি হচ্ছে পইয়া স্বামী, জইয়াটা ইয়ে হয় আর শয়ে বয়টা স হলো। তো এই গ্রন্থে শাসন অর্থাৎ বৌদ্ধ ধর্ম কিভাবে মায়ানমার এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রসারিত হয় তার বিবরণ আছে। শাসনবংশ খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, এখান থেকে পালি সাহিত্য বা বৌদ্ধ ধর্মের ইতিহাস বিষয়ে অনেক কিছু বিষয় জানা যায়। এরপর হচ্ছে থাইল্যান্ডের বংশগ্রন্থ, হচ্ছে চামদেবী ধাতু বংশ। এখানে চামদেবী ধাতু বংশের এ হচ্ছে যে বধিরংশী। বধিরংশী বাংলা করলে হয় বধিরশ্মি, এটা কোনো কিছু জায়গায় চেঞ্জ করা হয়নি, রশ্মি। রশ্মি শব্দটা পালিতে রংশী হয়। এই তিনি রচনা করেন 1460 থেকে 1530 এই সময়কালের মধ্যে। এইটিতে উত্তর থাইল্যান্ডের সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায়। এরপর হচ্ছে সঙ্গীতি বংশ। সঙ্গীতি বংশ বা সঙ্গীতীয় বংশ বলা হয় অনেক সময়। এটা রচনা করেন সোমনাথ গণরত্ন, এবং ব্যাংককে এই গ্রন্থটি রচিত হয়। রচনার সময়কাল হচ্ছে 1789। তো ব্যাংকক যেটা বলা হয়, ব্যাংকক শ্রীলঙ্কার হচ্ছে শ্রীলঙ্কা না, থাইল্যান্ডের কালচারাল ক্যাপিটাল। তো ওখানে ওই বহুকাল ধরে বিভিন্ন ইয়ের মানে কি বলছে গ্রন্থ রচনা হয়েছে এবং বহু স্তূপ টুপ আছে ওই জায়গাতে। আচ্ছা, এরপরে ভারতবর্ষে 3টি, শ্রীলঙ্কায় 5টি এবং থাইল্যান্ডে 1টি না, এখানে 2টি হবে। 3, 5, 8, 9টি বলা হচ্ছে, এটা 10টি হবে। ও আচ্ছা আচ্ছা, এটা ভারতবর্ষে 3টি সঙ্গীতই, শ্রীলঙ্কায় 5টি সঙ্গীতই এবং থাইল্যান্ডের 1টি সঙ্গীত, এই মোট 9টি সঙ্গীতই নিয়ে এখানে আলোচনা আছে, এই জন্য সঙ্গীতীয় বংশ বলা হচ্ছে। যাই হোক, আচ্ছা এই হলো। এরপর হচ্ছে বংশগ্রন্থগুলি কেবল ভারতবর্ষই নয়, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, থাইল্যান্ড এই সমস্ত জায়গাগুলোর ইতিহাস সম্পর্কে বিস্তৃত তথ্য প্রদান করে। অ্যাকচুয়ালি এই গ্রন্থগুলোই হচ্ছে শ্রীলঙ্কা, মিয়ানমার ইত্যাদির মূল যে সোর্স ইতিহাসের বিষয়, এবং বেশ অনেকটাই অ্যাকিউরেটলি এই গ্রন্থগুলোতে হিস্টোরিক্যাল বিষয়গুলি উল্লেখ আছে। তো সেই দিক দিয়ে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং ভারতবর্ষের ইতিহাসের প্রসঙ্গেও মোটামুটিভাবে বুদ্ধের সময়কাল থেকে শুরু করে অশোকের সময়কাল পর্যন্ত কিন্তু ইতিহাসগুলো প্রায় সব বংশগ্রন্থগুলোতেই ঘুরে ফিরে উল্লেখ আছে। এরপরে গিয়ে এটা শ্রীলঙ্কার ইতিহাস শুরু হচ্ছে। তো গ্রন্থগুলি থেকে সেই সময়কার যে রাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে জানা যায়। গ্রন্থগুলির মধ্যে কিছু ক্ষেত্রে অসঙ্গতি থাকলেও ঐতিহাসিক শিলালেখ, মুদ্রা প্রভৃতি উপাদানের তথ্যের উপর ভিত্তি করে সত্যতা নির্ধারণ করা যায়। যেমন বংশগ্রন্থগুলো যে আছে বা সমন্তবাসাদিকা, যেটা বিনয় পিটকের টিকা গ্রন্থ আছে, তার শুরুতে কিছুটাই হিস্টোরিক্যাল বিষয়গুলো উল্লেখ আছে, কোন সঙ্গীতি হয়েছিল কোন সময়ে, এবং তৃতীয় সঙ্গীতির পরে যে উল্লেখ আছে যে অশোক বিভিন্ন জায়গাতে ওই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য 9টি স্থানে ভিক্ষুদের প্রেরণ করেন, ধর্মদূত বলা হয়। তো তাদের যে স্থবিরদের উল্লেখ আছে নাম, সেগুলো কিন্তু মানে তাদের যে দেহাবশেষের উপর স্তূপ নির্মাণ করা হয়েছে, এবং কিছু এই এতে পাওয়া যায়, মানে
সাঁচিতে, ভারহুতে অনেকের এরকম ওই স্থবিরদের নাম পাওয়া যায়। কোনো কারোর নাম হচ্ছে ধর্মরক্ষিত, বা কারোর নাম কি জনক ধর্মরক্ষিত, এরকম নামগুলো ছিল, খেয়াল আসছে না। তো এদের মধ্যে বেশ কিছু জনের নাম পাওয়া যায় যারা সম্মানীয় ব্যক্তি ছিলেন, এবং তাদের স্তূপে তাহলে বলা যায় যে যেটা বংশগ্রন্থগুলিতে উল্লেখ করা আছে যাদের নাম, তারা হিস্টোরিক্যাল পার্সন, তবে না গিয়ে তাদের দেহাস্থির ওপরে স্তূপ রচনা করা হচ্ছে। এবং বুদ্ধ প্রসঙ্গেও এরকম একটা প্রবাদ ছিল যে অনেকে মনে করতেন বুদ্ধ কোনো কাল্পনিক চরিত্র, কিন্তু অশোকের যেটা লুম্বিনী শিলালেখ আছে, লুম্বিনী রুম্বিনদেই মনে হয় নাম বর্তমানে, স্তম্ভ লেখা আছে, স্তম্ভ আছে সেখানে ওই 4-5 লাইনের একটি শিলালেখ আছে স্তম্ভে, খুব ভালো অবস্থায় আছে। কিছু কিছু জায়গায় শিলালেখ ইত্যাদিগুলো নষ্ট হয়ে গেছে, লুম্বিনী শিলালেখটা খুব পরিষ্কার আছে এবং পড়া যায়, সেটা ছবিও পাওয়া যায় ইন্টারনেটে। ওই ওর মধ্যে উল্লেখ করছেন যে ইধ বিশতি বসাবিশিতে না, এরকম একটা করে শুরু হচ্ছে যে রাজত্ব শুরু হওয়ার 20 বর্ষে, 20 বছর বয়সে বয়সে বা 20তম বছরে অশোক স্বয়ং এখানে এসেছিলেন এবং এখানে শিলাস্তম্ভ উৎসর্গ করেছেন। কি না ইধ প্রাকৃতে লেগেছে হিধ বুধে জাতেতি, মানে পালি বললে বা সংস্কৃতে ইহ বুদ্ধ জাত ইতি। তো এখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলেন এখানে শিলাস্তম্ভ এ করা হয়েছে, এবং ওই জায়গায় ওই কর মকুব করেছিলেন। মৌর্য যুগে তো মনে হয় 6 ভাগের 1 ভাগ কর নেওয়া হতো, তো উনি ওটাকে অষ্টভাগিক করেছিলেন। মানে 1/6 এর থেকে তো 1/8 কম হবে, মানে 8 ভাগের কম হচ্ছে, মানে কর কিছুটা লঘু করেছিলেন, এবং আর একটা কোনো গ্রামটা মনে হয় ওই করমুক্ত করেছিলেন, এরকম ইনক্রিপশনে উল্লেখ আছে। তো সেখানে অশোক হচ্ছেন বুদ্ধের মোটামুটি 300 বছর পরে। তো ওখান থেকে ওটাকে ধরা হয় যে হ্যাঁ তাহলে বুদ্ধ সত্যিই ছিলেন, তবে গিয়ে সেখানে ওই শিলাস্তম্ভ করেছেন, মানে কপিলাবস্তু সন্নিহিত অঞ্চলে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি যে উল্লেখ আছে সেগুলো মানে ঐতিহাসিক যে তথ্যের ভিত্তিতে সেগুলোকে জাস্টিফাই করে নেওয়া যায়। এরপরে এখানে যেটা আছে এটা 30 নম্বরের নোট। শর্ট নোট যে আসে সেগুলো কয়েকটা দেয়া হয়েছে, যেমন দীপবংশ বা মহাবংশটা করতে পারো, বাকি দাঠা বংশ দেয়া হয়েছে, এবং মোটামুটি দীপবংশ বা মহাবংশটা শর্ট নোট হিসেবে করা যায়, এটা 10 নম্বরের আসে। বাকির মধ্যে 17 সালে এখানে অভিধম্মত সংঘ এসেছে, আর বুদ্ধোদয় হচ্ছে পালির ছন্দ গ্রন্থ। এইগুলো কিছুটা পড়ে রাখলে ভালো হয়, অ্যাটলিস্ট আমার মতে। যে যে টপিকগুলো আছে সেগুলো একটু করে পড়ে রাখলে কি হয়, একটা পালি সাহিত্য সম্পর্কে ধারণা তৈরি হবে। আর আমি যখন পালি পড়া শুরু করি, তো আমাদের ক্লাসটা শুরু হওয়ার আগে, মানে অ্যাডমিশন নেওয়ার পরে তো 10-15 দিন পরে হয়তো ক্লাস শুরু হয়, সেই সময়ের মধ্যে বৌদ্ধ সাহিত্য যে বইটি আছে ওটা পুরোটা আমি পড়ে নিয়েছিলাম। তো পুরোটা না হোক, তোমাদের ক্ষেত্রে মোটামুটিভাবে মানে 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার এইটুকু পড়ে রাখা যায়, বা পড়ে রাখতে পারলে ভালো। না পড়লেও অন্তত বইটা যদি কিনে থাকো বা যদি পিডিএফও দেখো, সেক্ষেত্রে একটু উল্টে পাল্টে দেখে নেওয়া উচিত যে কোথায় কি আছে। মানে হুট করে কোনো গ্রন্থের নাম বললে, যে যেমন মহাবংশ, দীপবংশ বা এখানে অভিধম্মত সংঘ, এগুলো যাতে অ্যাটলিস্ট রেকগনাইজ করা যায়। আচ্ছা, এখান থেকে এই দুটো টপিক নিয়ে পড়ানো হচ্ছে না। বুদ্ধোদয় সম্পর্কে পরে ক্লাস হবে, বুদ্ধোদয়ের পাঠ্য আছে। তো বুদ্ধোদয় যে পালি ছন্দের গ্রন্থ, এখানে ছন্দ প্রসঙ্গে অনেক কিছু বলা আছে, লঘু, গুরু, জ্যোতি, গণ ইত্যাদি, এগুলো এখন এক্সট্রা করে বোঝাতে হবে। আর অভিধম্মত সংঘের যেটা আছে 17 সালে এসেছিল, এখানের টপিকগুলোও কিন্তু বেশ কঠিন আছে, এখানে ওই ফিলোসফিক্যাল টার্মগুলো নিয়ে বলা আছে। তো মোটামুটিভাবে এখানে 9টি পরিচ্ছেদ আছে। অভিধর্মত সংগ্রহ লিখেছেন অনিরুদ্ধ স্থবির, রুদ্ধ বানানটা দীর্ঘ হয়ে গেছে, এটা হ্রস্বও হবে। আর এই প্রথম অধ্যায়ে কি আছে, দ্বিতীয় অধ্যায়ে কি আছে, এইভাবে এখানে উল্লেখ করা হয়েছে।
আর এখানে এক্সট্রা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আহ, এতে অনেকগুলো অভিধর্ম সঙ্গে টিকা লেখা হয়েছে, যেমন নব বিমল বুদ্ধির পুরানো টিকা, সুমঙ্গল স্বামী অভিধর্মার্থ বিভাবনী, সর্বদ সধর্ম জ্যোতিপালের সংক্ষেপ বর্ণনা, লেডি শেয়াদের পরমার্থ দীপনী, বিমল শেয়াদের অঙ্কুর টিকা এবং ধর্মানন্দ কোস্বামীর নবনীত টিকা। ধর্মানন্দ কোস্বামীর নাম হয়তো শুনেছ হিস্ট্রিতে, যেটা ওই ডিডি কোসাম্বি বলা হয়। উনি একটি পালিতে টিকা লিখেছিলেন নবনীত টিকা বলে। এইটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আহ, আমাদের এর পালি সিলেকশন আছে, তাতে এই নবনীত টিকাটি আছে দেবনাগরী হরফে। তো যাই হোক, এইরকমভাবে আছে। তো এখান থেকেই মোটামুটি আজকের ক্লাসের এতে হিস্ট্রি পোর্শনের জায়গাটা শেষ হচ্ছে। এর মধ্যে কি কি বিষয় পড়ানো হলো না, ক্যানোনিক্যাল লিটারেচার থেকে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক সিলেক্টেড পোর্শন পড়ানো হয়েছে এবং নোটগুলো দেওয়া হয়েছে, এবং তার ইকুইভ্যালেন্ট যেগুলো শর্ট নোট হয়, যেমন অভিধর্ম পিটকের যে 7টি ভাগ আছে সেগুলো, বা ক্ষুদ্রক নিকায়ের যে 15টি ভাগ আছে সেইগুলো দেয়া হয়েছে। খুব রেয়ার ক্ষেত্রে হলে ওই বিনয় পিটকের যে ভাগগুলো আছে, মহাবর্গ বা তুল্যবর্গ বা পরিবার পাঠ সম্পর্কে শর্ট কোশ্চেন এসেছে। মোটামুটি বিনয় সূত্র অভিধর্ম 3টি থেকে একটি প্রশ্ন প্রতি বছরেই থাকে, মানে থাকেই ওই 4টে সেকশনের মধ্যে। সেকেন্ড হচ্ছে অনুপিটক বা বুদ্ধঘোষ বুদ্ধদত্ত, যেটা কমেন্টারি পোর্শন, এবং এই বংশ লিটারেচার গত আগের দিন এবং আজকে যে ক্লাস হলো এখান থেকে একটি প্রশ্ন থাকে, প্রতিবারই থাকে। তো মোটামুটিভাবে বলা যায় যে জিনিস এই পর্যন্ত পড়ানো হলো হিস্ট্রি পোর্শনের, এখান থেকে দুটো কোশ্চেন মানে 30-60 নাম্বার, কিন্তু সেকেন্ড পেপারের যে 100 নাম্বার আছে ওখানে আসবে। দুটো কোশ্চেন লিখতে হবে 30-60 নাম্বারে, তার মধ্যে দুটো পেয়ে যাবে মোটামুটি। তো এগুলো অবশ্যই তৈরি করো। আমি দেখি এর মধ্যে একটা ছোটোখাটো পরীক্ষার মতন নিলে এইগুলোর ওপরে, তাহলে যারা লিখে দেখিয়েছে কয়েকজন, যারা লেখেনি তারা মোটামুটি রিভাইজ করতে পারবে। তো এখান থেকে কিন্তু 60 নাম্বার পাবে। এইটা পুরোটা তৈরি করতে আমি জানি না কতদিন সময় লাগবে, 1-2 সপ্তাহ বা সামথিং হয়তো, কিন্তু সেখান থেকে 60 নাম্বার আসবে। এটা আমার মুখের কথা না, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেয়া আছে। মোটামুটি 99 সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত কোশ্চেনগুলো মিলিয়ে দেখতে পারো, এখান থেকে দুটো প্রায় কমন এসে যাবে। তো এটা তৈরি করো। এই এত অল্প সময়ের মধ্যে অন্য কোনো সাবজেক্টে এই মানে এতটা কমন পাওয়া যাবে না, এবং এটা যেরকম নোট দেয়া আছে সেটা লিখলে 70%-এর মতন পাওয়া যায়। তো এই হলো। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে।